2021 সালের মে মাস তৎকালীন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত লি জিমিংহুট করেই বাংলাদেশকে এক নজিরবিহীন ও প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে বসেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ যদি আমেরিকান নেতৃত্বাধীন সামরিক জোট কোয়াড বা QUAD এ যোগ দেয় তবে ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে। একটি কূটনৈতিক প্রোটোকল ভেঙে কোনো পরাশক্তির এমন প্রকাশ্য হুমকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছিল। আজ 2026 সালের এই উত্তপ্ত বৈশ্বিক কোল্ডওয়ার বা সিনাই যুদ্ধের যুগে এসে চীনের সেই হুমকি আর কেবল কথার কথা নেই, এটি রূপ নিয়েছে এক চূড়ান্ত রেড লাইনে। পশ্চিমা বিশ্ব যাকে বলে কোয়াড, বেইজিং তাকে চিনে এশিয়ার ন্যাটো বা চীনকে ধ্বংস করার এক গোপন সামরিক চক্রবাহু হিসেবে। আর এই চক্রব্যূহে ওয়াশিংটন এবং দিল্লি যে কোনো মূল্যে পাশে চায় বাংলাদেশকে। একদিকে বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকার পরোক্ষ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ, আর অন্যদিকে এশিয়ার সবচেয়ে বড় সিংহভাগ দাতা দেশ চীনের এই চরম হুঁশিয়ারি। এই দুই মহাশক্তির মরণপণ দাবার বোর্ডে বাংলাদেশ আজ কোন অবস্থানে দাঁড়িয়ে? কেন বাংলাদেশকে কোয়াডে টানতে এত মরিয়া ওয়াশিংটন? চলুন পর্দার আড়ালের সেই খতরনাক সত্যটা উন্মোচন করা যাক। কোয়াড কি এবং এর পেছনের আসল চাল? এই মহাসংঘাতের গভীরতা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এই কোয়াড আসলে কি। কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, সহজ ভাষায় এটি হলো বিশ্বের 4টি বড় গণতান্ত্রিক দেশ আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি কৌশলগত প্ল্যাটফর্ম। 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে প্রথম এর ধারণা দিলেও 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি পুনর্জীবিত হয় এবং বর্তমান 2026 সালে এসে এটি চীনের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ারে রূপ নিয়েছে। কাগজে কলমে কোয়াডের লক্ষ্য হলো একটি মুক্ত, খোলা এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা। কিন্তু বেইজিংয়ের চোখে এটি কোনো সাধারণ জোট নয়। চীন খুব ভালো করেই জানে এই 4টি দেশের জোট আসলে তাদের সামুদ্রিক বাণিজ্যিক রুট এবং নৌবাহিনীকে চারদিক থেকে লক করে দেওয়ার একটি আমেরিকান ব্লুপ্রিন্ট। আর এই ব্লুপ্রিন্টের নিখুঁত বাস্তবায়নের জন্য তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক সংযোগ বা কানেক্টিভিটি দরকার, আর সেই কানেক্টিভিটির নাম হলো বাংলাদেশ। বাংলাদেশকে কেন দরকার? এখন প্রশ্ন হলো, আমেরিকা, ভারত বা জাপানের মতো এত বড় পরমাণু শক্তিধর দেশের এই জোটে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের কি প্রয়োজন? কেন ওয়াশিংটন আর দিল্লি বারে বারে ঢাকাকে কোয়াডে যুক্ত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে? এর কারণ হলো বাংলাদেশের অতি কৌশলগত ভৌগোলিক অবস্থান বা জিও স্ট্র্যাটেজিক পজিশন। বাংলাদেশ সরাসরি বঙ্গোপসাগরের একদম শীর্ষবিন্দুতে বা মাথায় অবস্থিত। ভারত মহাসাগর থেকে চীনের দিক যে সমস্ত বাণিজ্যিক রুট চলে গেছে তার উপর নজর রাখার জন্য বাংলাদেশের উপকূল এবং সেন্ট মার্টিন অঞ্চলের কোনো বিকল্প নেই। আমেরিকা এবং ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশ যদি কোয়াড বা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ না হয় তবে বঙ্গোপসাগরের এই উত্তর অংশটি ফাঁকা থেকে যাবে। আর সেই ফাঁকা জায়গা দিয়ে চীন খুব সহজেই তাদের মুক্তারমালা বা সাবমেরিনগুলো নিয়ে ভারতের নাকের ডগায় চলে আসতে পারবে। সহজ কথায়, কোয়াড যদি একটি বিশাল লোহার খাঁচা হয় তবে বাংলাদেশকে ছাড়া সেই খাঁচার ছাদ তৈরি করা অসম্ভব। বাংলাদেশ হলো কোয়াডের সেই মিসিং পেজ বা হারিয়ে যাওয়া টুকরো, যা ছাড়া চীনের বিরুদ্ধে আমেরিকার এই দেওয়াল কোনোদিনই পূর্ণতা পাবে না। চীনের আতঙ্ক এবং বেইজিংয়ের রেড লাইন। তাহলে চীন কেন বাংলাদেশকে নিয়ে এত আতঙ্কিত? কেন বেইজিং এই কোয়াড প্রজেক্টকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে? কারণ চীন যদি কোনোভাবে বঙ্গোপসাগরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় তবে তাদের $1 বিলিয়ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট বড় ধরনের ধাক্কা খাবে। চীন গত 1 দশকে
রোড, রেল, ব্রিজ এবং সাবমেরিন ঘাটের পিছনে যে বিপুল পরিমাণ অর্থনৈতিক ও সামরিক ইনভেস্টমেন্ট করেছে, তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের করে নিজের দিকে রাখা। এখন বাংলাদেশ যদি আমেরিকার তৈরি করা কোয়াড জোটে সামান্যতম ঝুঁকে পড়ে, তবে চীনের তৈরি করা সেই বিশাল ইনভেস্টমেন্টের দুর্গ এক নিমিষেই বালির প্রাসাদের মতো ভেঙে পড়বে। চীন কোনোভাবেই মেনে নেবে না যে তাদের এত টাকা খেয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত আমেরিকার সামরিক লাইনে গিয়ে দাঁড়াবে। আর এই কারণেই চীন বাংলাদেশের জন্য অত্যন্ত কড়া একটি রেড লাইন বা লাল রেখা টেনে দিয়েছে। এই রেখা পার হওয়া মানেই বাংলাদেশের উপর চীনের অর্থনৈতিক প্রতিশোধের সুনামি নিয়ে আসা। ওয়াশিংটনের গোপন চাপ ও বাংলাদেশের পোশাক খাত। কিন্তু চীনের এই লাল রেখা মেনে চলাও বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়, কারণ ওপাশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থনৈতিক চাবুক রেডি করে রেখেছে। আমেরিকার মূল শক্তি হলো তারা বাংলাদেশের তৈরি পোশাক বা আরএমজি খাতের সবচেয়ে বড় ক্রেতা। বাংলাদেশ প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের যে পোশাক রপ্তানি করে, তার একটি সিংহভাগ যায় আমেরিকায়। ওয়াশিংটন খুব ভালো করেই জানে ঢাকাকে কিভাবে লাইনে আনতে হবে। তারা বিভিন্ন সময় গণতন্ত্র, মানবাধিকার বা শ্রম আইনের দোহাই দিয়ে বাংলাদেশের উপর যে পরোক্ষ চাপ সৃষ্টি করে, তার আসল উদ্দেশ্য কিন্তু পর্দার আড়ালের এই ভূ রাজনীতি। পেন্টাগন এবং মার্কিন স্টেট ডেভেলপমেন্ট বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিচ্ছে, তোমরা যদি আমাদের সিকিউরিটি পার্টনার বা কোয়াডের লাইনে না আসো, তবে তোমাদের এই বিশাল রপ্তানি বাজার ঝুঁকির মধ্যে পড়তে পারে। অর্থাৎ বাংলাদেশ আজ এমন এক ভয়ঙ্কর জাতাকলে পিষ্ট, যেখানে একদিকে রয়েছে চীনের অর্থনৈতিক লোন ও অবকাঠামোগত উন্নয়ন, আর অন্যদিকে রয়েছে আমেরিকার দেওয়া বিলিয়ন ডলারের তৈরি পোশাকের লাইফলাইন। এক পক্ষকে বেছে নেওয়া মানেই অন্য পক্ষের হাতে নিজের অর্থনীতিকে ধ্বংস হতে দেখা। বাংলাদেশের ব্যালেন্সিং অ্যাক্ট। পরাশক্তিদের এই মরণপল লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত এক অবিশ্বাস্য এবং মাস্টার ক্লাস টাইটরোপ ওয়ার্ক বা ভারসাম্যপূর্ণ নীতি বজায় রেখে চলেছে। বাংলাদেশ খুব চতুরতার সাথে কোয়াডের কোনো অফিসিয়াল সামরিক মহড়ায় অংশ নেয়নি, আবার আমেরিকার ইন্দো প্যাসিফিক আউটলুককে সম্পূর্ণ প্রত্যাখ্যানও করেনি। বাংলাদেশ নিজের একটি নিজস্ব ইন্দো প্যাসিফিক রূপরেখা ঘোষণা করেছে, যার মূল কথা হলো এই অঞ্চলে বাংলাদেশ কোনো সামরিক ব্লকে যোগ দেবে না, বরং কেবল অর্থনৈতিক উন্নয়নে অংশ নেবে। বিগত রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই নিরপেক্ষ নীতিতে অর্থে। বাংলাদেশ জানে বেজিংয়ের রেডলাইন যেমন পার হওয়া যাবে না, তেমনি ওয়াশিংটনের চাপকেও অবহেলা করা যাবে না। পরাশক্তিদের এই দাবার বোর্ডে বাংলাদেশ কোনো সাধারণ গুটি হতে চায় না, বরং নিজের সার্বভৌমত্ব রক্ষা করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকাই এখন ঢাকার সবচেয়ে বড় পরীক্ষা। আপনার কি মনে হয় আমেরিকার কোয়াড জোট নাকি চীনের রেড লাইন বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত এই দুই মহাশক্তির মাঝখানে নিজের নিরপেক্ষতা বজায় রাখতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূ রাজনীতির এমন চোখ ধাঁধানো ইনসাইড স্টোরি আরও দেখতে দ্য ক্রিয়েটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।